আরে ওখানে ওটা কে? অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ। মনে তো হচ্ছে এটা একটা জলপরি। কি হয়েছে ওই জলপরির? যাই দেখি তো জলপরির কি হয়েছে। এ কি, জলপরির কি হয়েছে? জলপরির শ্বাস প্রশ্বাসই তো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে জলপরির জলের প্রয়োজন। ডাঙ্গায় পড়ে আছে বলে জলপরির এই অবস্থা হয়েছে। আগে জলপরীকে জলে পৌঁছানোর ব্যবস্থা করি। ও বাবা, জোর ভাজা বাজলাম। কাল রাতে নদীতে খুব ঘূর্ণিপাত তৈরি হয়েছিল, আর সেই ঘূর্ণিপাকে আমি নদী থেকে ছিটকে ডাঙ্গায় পড়ে যাই আর বেশ আহত হয়ে যাই। জলে নামার শক্তিও ছিল না, আর জলের অভাবে শ্বাস নিতে না পারায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। জলপরি, আমি তোমায় জলে নিয়ে এসেছি। তোমার আর কোনো ভয় নেই। এখন থেকে তুমি সাবধানে থেকো, কেমন? কি, তুমি বাঁচিয়েছো আমাকে? আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমি তখন তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এমন উপকারে বন্ধু থাকা যে ভীষণ ভাগ্যের ব্যাপার। তাই বুঝি, তবে তোমার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নেই। তবে আজ থেকে আমরা বন্ধু, আর নদীর পাড়ে এরপর থেকে আমাদের দেখা হবে, কেমন? আমি তবে এবার আসি বন্ধু। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। চেয়েছিলাম শুধু নাগিন, সাথে জলপরীকেও পেয়ে গেলাম। এবার আমি এই নাগিন ও জলপরীকে বন্দি করব, আর আমার স্বার্থ সিদ্ধি করব। জলপরি, ও জলপরি, তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে এসেছি বন্ধু। কোথায় তুমি? তুমি কি আমার চিৎকার শুনতে পাচ্ছো? আরে বন্ধু, তুমি? কতদিন থেকে তোমার সাথে দেখা হয় না। তুমি এসে ভালোই করেছো। বসো বন্ধু, আমরা দুজন গল্প করি। গল্প তো করবই বন্ধু, তবে আমি তোমার সাথে নদীর তলদেশে যেতে চাই। জলের নিচে তোমরা কিভাবে থাকো সেটা আমার দেখতে বড্ড ইচ্ছে করে। তুমি আমাকে নিয়ে যাবে গো নদীর তলদেশে? কেন নিয়ে যাব না গো? তুমি চাইলে আমি এক্ষুনি তোমাকে নদীর তলদেশে নিয়ে যাব। আমরা জলের তলদেশে গিয়ে ঘুরতে ঘুরতে গল্প করব। নাকি এই হলো আমাদের জল রাজ্য। এখানে আমরা বেশ আনন্দ উল্লাস করে থাকি, আর এই জল রাজ্যের দেখভাল আমি করি। তাহলে চলো বন্ধু, এবার আমি তোমাকে আমার কক্ষে নিয়ে যাই। ও মা, জলের নিচে তোমার তো খুব সুন্দর একটা কক্ষ আছে। আর এত সুন্দর সাজানো গোছানো কক্ষ তোমার, আমি তো হতবাক হয়ে গেলাম। আর তোমাদের জল রাজ্য ভীষণ সুন্দর। এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। তাই বুঝি, তবে তোমাকে আমার জল রাজ্যে এনে ভীষণ ভালো লাগছে। তোমায় অনেক ধন্যবাদ গো আমায় এখানে নিয়ে আসার জন্য। অনেক তো ঘোরাঘুরি হলো, গল্প হলো। এবার চলো আমরা ডাঙ্গায় যাই, আমাকে তো আবার নাগরাজ্যে ফিরতে হবে। একে আমাদের এভাবে চালে বন্দি করলে কেন? আর এই চালে বন্দি হওয়ার পর আমার জাদু শক্তি কাজ করছে না কেন? আর আমি এখান থেকে বের হতে পারছি না কেন? একই প্রশ্ন তো আমারও। এই, তুমি কেন আমাদের এভাবে বন্দি করেছো? আর কেনই বা আমরা আমাদের জাদু শক্তি কাজে লাগাতে পারছি না? এটা মন্ত্রভূত জাল। এই জালে তোমরা বন্দী হওয়ার পর তোমাদের জাদু শক্তি আমার নিয়ন্ত্রণে চলে এসেছে। এবার থেকে আমি যা বলবো তোদের সেই অনুযায়ী কাজ করতে হবে, আর এখন থেকে তোদেরকে আমার সাথেই থাকতে হবে। এসব কথা বলে তান্ত্রিক জলপরি আর নাগিনকে নিয়ে তার আশ্রমে চলে যায়। আর জাদু বলে জলপরি আর নাগিনকে তার দুই আম ঘরে বন্দি করে রাখে।
এসব তুমি কি করছো? কেন তুমি আমাদের দুই আমঘরে দুইজনকে বন্দি করে রাখলে? কি উদ্দেশ্য তোমার? সত্যি করে বলো। তোদের দুজনকে আমি আগামী পূর্ণিমায় বলি দেব, আর তোদের মন শয়তানকে উৎসর্গ করে আমি সেই শয়তানের নিকট হতে মহাশক্তি অর্জন করে নেব। তাই তোদেরকে আমি এভাবে এই আমঘরে বন্দি করে রেখেছি। আর আমার এই দুই আমঘর এতটাই শক্তিশালী যে এখান থেকে তোদের মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। আর এই সুখ পাখি, তুই এই নাগিন ও জলপরীকে পাহারা দিবি, কেমন? আচ্ছা কর্তা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। আমি এই নাগিন আর জলপরীর উপর কড়া নজর রাখবো। ও শোক পাখি, পাহারা তো দিচ্ছ, ভালো কথা। তবে চলো না গল্প করি। পূর্ণিমার রাত অব্দি তো আমার হাতে সময় আছে। তা বলছি, তুমি এত ভালো আর সুন্দর একটা পাখি, তবে এই বজ্জাত তান্ত্রিকের সাথে থাকো কেন? ইচ্ছে করে তো আর আমি থাকি না। আমাকে তোমার মতো ওই তান্ত্রিক জিপি করে রেখেছে। আসলে আমিও জাদু শক্তি প্রাপ্য ছিলাম, আর ওই তান্ত্রিক জাদু বলে আমার শক্তির উপর নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। তাই আমাকে ওই তান্ত্রিকের হুকুম মেনে চলতে হয়। ও, তবে এই ব্যাপার। তবে তো তান্ত্রিক তোমার সাথেও অন্যায় করেছে। আচ্ছা, আমরা তিনজন চাইলে তো ওই তান্ত্রিককে হত্যা করতে পারি, আর আমাদের শক্তিও ফিরে পেতে পারি। তবে এতে তোমার সাহায্য দরকার। তুমি যদি আমাদেরকে সাহায্য করো, তবে ওই তান্ত্রিককে আমরা হত্যা করতে পারবো। তুমি সত্যি বলছো গো জলপরি? তোমরা ওই তান্ত্রিককে হত্যা করে আমার শক্তি ফিরিয়ে দিবে? তবে কি করতে হবে আমাকে বলো, আমি তোমাদের সাথে হাত মেলাতে রাজি। তেমন কিছুই না, তুমি শুধু আমাদের দুজনকে তুই আমঘর থেকে মুক্ত করে দাও, তারপর আমরা ওই তান্ত্রিককে মজা দেখাবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি, নয়তো আবার ওই তান্ত্রিক চলে আসবে। শয়তান সুখ পাখি, তুই এটা কি করলি? আমি তোকে পাহারা দিতে বলেছিলাম, আর তুই কিনা ওদের মুক্ত করে দিলি। তুই রক্ষক নাকি ভক্ষক? ও ভক্ষক নয় শয়তান তান্ত্রিক, বরং ও খুবই দয়ালু পাখি। একে তুই ওকে অসহায় বানিয়ে তোর প্রয়োজনে ব্যবহার করছিস, তবে আর তোর রক্ষে নেই। তুই এতদিন যত অপরাধ করেছিস, তার শাস্তি তোকে এবার পেতেই হবে। এভাবেই তান্ত্রিকের মৃত্যু হয়, আর নাগিন, সুখ পাখি আর জলপরি তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়। স্বামীর একটি গাভী ছিল। সে তার গাভীটির নাম চম্পা রেখেছিল। চম্পা খুব শান্তশিষ্ট গরু ছিল। সে বাকিদের তুলনায় অনেক বেশি দুধ দিত। শ্যাম চম্পার অনেক খেয়াল রাখত। চম্পার দুধ বিক্রি করে শ্যাম অনেক বড় একটা বাড়ি বানিয়ে ফেলেছিল আর নিজের অনেক উন্নতি করেছিল। আর এসব দেখে সেই গ্রামেই থাকা এক ব্যক্তি, যার নাম মুকেশ, সে শ্যামকে অনেক হিংসে করত। গরু তো মুকেশের কাছেও ছিল, কিন্তু মুকেশের গরুটি চম্পার মতো ছিল না। তার জন্য মুকেশ তার গাভীটিকে অনেক মারতো আর ঠিকমতো খাবারও দিত না। এক তো শ্যামের গাভী তো সকাল সন্ধে বালতি ভরে ভরে দুধ দেয়, আর এক তুই, তোকে শুধুমাত্র খাওয়াই, কিন্তু তুই কিছুতেই দুধ দিস না। তুই কি জানিস শ্যাম তার গরুর দুধ বিক্রি করে কত বড় বাড়ি বানিয়েছে? আর এদিকে তুই গপ গপ করে শুধু খাবার খাস, আর দুধের বেলায় একদম গোল্লা। তোকে খাওয়াতে খাওয়াতে আমার তো মাসে মাসে এত টাকা খরচা হয় যে তোকে আর কি বলবো। আচ্ছা, তুই যে এত খাবার খাস, সেই খাবারগুলো তুই কোথায় রাখিস বলতো? শ্যাম আর আমি দুজনে তো একসাথে গরু কিনেছিলাম, অথচ শ্যামের কত উন্নতি হলো, আর তোকে তো আমি দেখতে দেখতে এই পর্যন্ত এলাম, অথচ সুখের কোনো মুখই দেখলাম না। এসব বলে মুকেশ তার গরুকে অনেক অত্যাচার করে, আর সেই রাতে মুকেশ তার গরুটিকে কোনো খাবারও দেয়নি। এদিকে বাইরে অনেক ঠান্ডা ছিল, আর সেই ঠান্ডার কারণে গাভীটি অনেক অসুস্থ হয়ে পড়ে, আর এক পর্যায়ে গরুটি মারাই যায়। আর মুকেশ সকালবেলা প্রতিদিনের মতো গরুর দুধ দহন করতে আসে। আরে আরে, এটার আবার কি হয়ে গেল? এত সকাল হয়ে গেছে, তাও চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। মুকেশ অনেক ডাকাডাকির পরেও গরুটি উঠছিল না। এতে মুকেশ বুঝতে পারে গাভীটি মারা গেছে। এটাই দেখার বাকি ছিল বুঝি। হায় 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 ঈশ্বর,
এতদিন আমি একে কত যত্ন করলাম, কত খাবার খাওয়ালাম, সবই আমার বৃথায় চলে গেল। না না, আমাকে এবার অন্য কোনো উপায় বের করতেই হবে। এমনই একদিন রাতে সাপ মারা যায়, আর সামের গরুটি মুকেশ চুরি করে নিয়ে আসে। এদিকে মুকেশের নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, সবাই তার কাছ থেকেই দুধ নিত, আর দুধ বিক্রি করে মুকেশের ইনকাম আরো বেড়ে গেল। আর বেশ কিছুদিনের মধ্যে মুকেশ সামের চেয়ে অনেক বড় বাড়ি বানিয়ে নেয়। একদিন হঠাৎই গরুর অনেক শরীর খারাপ হয়, আর সময় মতো গরুর দুধ না পাওয়াতে গ্রাহকরা মুকেশের বাড়িতে চলে আসে। আর মুকেশ নিজের রাগের জোরে গরুকে অনেক মারতে থাকে। এরপর সন্ধ্যা নেমে আসে, আর মুকেশ আবারও গরুর কাছে আসে দুধ দহন করার জন্য। এরপর মুকেশ দুধ দহন করার সময় দেখলো গাভীটি সবুজ দুধ দিচ্ছে। এ দেখে তো মুকেশ ভীষণ ভয় পেয়ে যায়, আর একটি লাঠি নিয়ে গাভীটিকে মারতে থাকে। আর তখনই গাভীটি সাথে সাথে একটি ডাইনিতে রূপান্তরিত হয়। কিন্তু মুকেশ এসবের কিছুই বুঝতে পারে না। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন যখন মুকেশ আবারও সেই গাভীর দুধ দহন করতে আসে, তখন গাভীটি মুকেশকে লাথি মারে। মুকেশ কিছুতেই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছিল। সে গাভীটিকে ঘরে বন্দি করে রাখে, আর সারা রাত গাভীকে না খাইয়ে রাখে। মুকেশ সারা রাত বসে বসে ভাবে, আরে আরে, এই গাভীটা হঠাৎ কি শুরু করে দিল, কিছু তো বুঝতে পারলাম না। মুকেশ এসব বলতেই সে শুনতে পেল কারো হাঁটার শব্দ, আর হঠাৎই তার খাটটি সামনে থেকে একটু সরে এলো। এসব দেখে মুকেশ ভীষণ ভয় পেয়ে যায়। বাঁচাও, আরে কে আছো, বাঁচাও। আরে আরে, এখানে তো কেউই নেই। আমি 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 বোধহয় স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তাই হবে। এরপর সকাল হতেই মুকেশ যখন গরুর দুধ দহন করতে চায়, তখন সে যা দেখে তা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। আরে, আমি তো গাভীটিকে এই ঘরেই বন্দি করে রেখেছিলাম, হঠাৎ ও কোথায় গেল? ঠিক তখনই একটি ছোট্ট বাচ্চা মুকেশের কাছে আসে আর বলতে থাকে, আরে আঙ্কেল, আঙ্কেল, জলদি চলো, জলদি চলো। আরে আরে, এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে আঙ্কেল, আপনি তাড়াতাড়ি চলুন, আর নিজের চোখে সবটা দেখবেন। চলুন চলুন বলছি, চলুন আঙ্কেল। মুকেশ সেই বাচ্চাটির সঙ্গে যায়, আর গিয়ে দেখে তার গাভীটি পুরো গ্রামের সবার ক্ষেতই নষ্ট করছে। আর যখনই কেউ গাভীকে থামাতে চায়, তখনই গাভীটি তাকে লাথি মারে। আর এতে করে গ্রামবাসীরা মুকেশের ওপর ভীষণ রেগে যায়। মুকেশ, তোমার গাভীকে থামাও, না হলে যে আমাদের সবার জমি শেষ করে দিচ্ছে। থামাও থামাও বলছি, না হলে কিন্তু ভালো হবে না, এর ফল তোমাকেই ভোগ করতে হবে। এরপর মুকেশ যখন সেই গাভীটিকে আটকাতে যায়, তখন গাভীটি তার শিং দিয়ে মুকেশকে উড়িয়ে দেয়। কি রে মুকেশ, আমাদের গ্রামের সবার ফসল খারাপ করে দিয়েছে, এখন এর জরিমানা কে দেবে শুনি? সারা বছর আমরা কত পরিশ্রম করেছিলাম, আর তোর গাভী এক মুহূর্তে এসে সবটা বরবাদ করে দিল। এবার কি হবে শুনি? হয়তো তুই আমাদের ফসলের জরিমানা দে, আর নয়তো সারা বছর আমাদের ফ্রিতে দুধ দে। কোনটা করবি এখন সেটা তুই বুঝে নে। গ্রামবাসীর মুখ থেকে এসব কথা শুনে মুকেশ মনে মনে ভীষণ রেগে যায়, কিন্তু তার করার মতো কিছুই ছিল না, আর বলার মতো কোনো ভাষা ছিল না। আমি যে কি করব সেটা তো আমি বুঝেই উঠতে পারছি না। কি ভেবেছিলাম আর কি হচ্ছে আমার সাথে। হায় ঈশ্বর, তুমি আমার মতো এমন কপাল আর কাউকেই দিও না। আমার তো কপালটাই ফুটো, আর তাই তো সোনাও আমার হাতে মাটি হয়ে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন রাতে গরুর ঘর থেকে একটি আওয়াজ আসে, আর তা শুনে মুকেশও চলে আসে সেই গরুর ঘরে। আর মুকেশ এসে দেখে গাভীটির লেজে আগুন ধরেছে। আর এসব দেখে মুকেশ ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে আরে, আগুন লাগার পরেও এই গাভী কোনো নড়াচড়া করছে না কেন? আর কিছু তো বলছেও না। ওর কি আগুনের তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে নাকি? ওর কি জ্বালা যন্ত্রণা কিছু করছে না? কি হয়েছে মুকেশ, দাঁড়িয়ে আছো কেন? জল আনো, আগুন নেভাও, আমার লেজে জ্বলে গেল। এসব বলে ডাইনি গাভীটি হাসতে লাগলো। আরে, তোমার কি একটু লেজ জ্বলছে না নাকি? তুমি এত আরামে কি করে দাঁড়িয়ে আছো? এরপর মুকেশ নিজের দিকে তাকাতে এসে দেখলো তার পুরো শরীরে আগুন লেগেছে, আর সে সেখান থেকে বেরিয়ে বাইরে চলে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ এসে আমার এখান থেকে আগুন নিভিয়ে দাও। আমার আমার পুরো শরীর যে জ্বলে গেল। সাহায্য করো কেউ, কে আছো? সাহায্য করো আমায়। মুকেশের চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে চলে আসে, আর যখন তারা মুকেশকে দেখে তখন তারা যেন কিছুই বুঝতে পারছিল না।
আরে তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দেখতে পাচ্ছ না আমার শরীরে আগুন লেগেছে? সাহায্য করো আমায়, সাহায্য করো বলছি। সবাই হাঁ করে কি দেখছো? হ্যাঁ, আরে আগুন লাগলে না হয় আগুন নেভাবো, কিন্তু তোমার শরীরে তো আগুনই লাগেনি। আগে এটা তো বলো, আগুন তোমার শরীরে কোথায় লেগেছে? আরে আরে আমার কাপড়েই তো আগুন লেগেছে। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, এসব কথা বলে মুকেশ যখন নিচের দিকে তাকালো, সে দেখলো তার শরীরের কোথাও আগুন নেই। আরে আমার আমার শরীর তো পুরো ঠিক আছে, তার মানে আমি বেঁচে গেছি। কিন্তু তাহলে সেই আগুন কোথা থেকে এলো? আরে এই পাগল হয়ে গেছে। এই চলো চলো তোমরা এখান থেকে। এরপর মুকেশ ভারাক্রান্ত মন নিয়ে তার বাড়িতে চলে আসে, আর তখনই সে অন্ধকারে কারো লাল লাল চোখ দেখতে পায়। কে ওখানে? কে বলছো? সামনে এসো, সামনে এসো বলছি। অনেক অনেক হয়ে গেছে এসব কাহিনী, সামনে এসো। মুকেশ কারো কোনো সাড়া শব্দই পায় না। এরপর সে সামনের দিকে এগোতে থাকে। এরপর সে হাঁটতে হাঁটতে সেই গরুটির কাছে চলে আসে। আরে আরে, এই এই গরুটির আবার কি হয়ে গেছে? ওর 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 এরকম চেহারা কি করে হলো? আমাকে চিনতে পারছো না নাকি? হ্যাঁ, যেভাবে ঘুরে ঘুরে দেখছো, আমি হলাম চম্পা। আমাকে আমাকে ক্ষমা করে দাও গরু। আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আমি এখন সেটা বুঝতে পারছি। ক্ষমা করে দাও আমাকে। আমি আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি তুমি হচ্ছ চম্পা, শাম শাম শামের গরু। এরপর ডাইনি গরুটি মুকেশকে বলে, আমি জানি তুমি আমার মালিকের সাথে কি করেছিলে, তা আমি তোমাকে আজকে শেষ করে দেব। এরপর ডাইনি গরুটি জাদু দিয়ে মুকেশকে শেষ করে দেয়। আর তারপর আবারও চম্পা রূপে ফিরে আসে। আর মুকেশ সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। আর চম্পাও স্বামীর বাড়িতে চলে যায়, আর সেখানেই একা একা থাকতে লাগে। সন্ধ্যা পেরোতে বিশাল এক ডালিম গাছের নিচ দিয়ে যাচ্ছিল কয়েকজন গ্রামের লোক, আর সেই ডালিম বাগানের বৃদ্ধা। তখনই তারা শুনতে পায় এক ছোট বাচ্চা কণ্ঠ, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, ডালিম তলায় কে? ভ্রমর উঠছে, মৌমাছি উঠছে, মরবে এবার কে? এ কি, ডালিম বাগানের ভেতর থেকে ছোট বাচ্চা ছড়া পড়ছে? কোনো বাচ্চা আবার বুড়িমার বাগানে ডালিম পেড়ে খাচ্ছে না তো? এছাড়া আর কি হবে? গ্রামের সব বাচ্চারা এসে ডালিম বাগানেই তো আক্রমণ করবে। এদের তো কোনোভাবেই আর আটকানো যাচ্ছে না। আজ আমি নিজ হাতেই ইচ্ছে মতো পেটাবো। মাথা গরম করো না, চলো তো বুড়িমা, গিয়ে দেখি কে তোমার বাগানে ডালিম পেড়ে খাচ্ছে। আমার বাগানে তোমরা কেন এসেছো? ডালিম খেতে এসেছো নাকি মরতে এসেছো? সবে ডালিম, রক্ত বন্যার ডালিম। বাচ্চা ভূত হাতে থাকা ডালিমটি দুই ভাগ করে, আর ডালিমের ভেতর থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। এ তো বাচ্চা ভূত। আমার বাগানে ছিল এতদিন মানুষের বাচ্চাদের উৎপাত, এখন তো দেখছি ভূতেদের বাচ্চারাও এসে হাজির হয়েছে। বুড়িমা, ডালিম বাগানের মায়া ছাড়ো আর আমাদের সাথে চলো, পালাতে হবে। মা, বাবা, আমি তোমাদের কাছে যাব। আমার কিছুই ভালো লাগে না। এরপর থেকে বুড়িমার ওই ডালিম বাগানে কেউ যাতায়াত করতো না। সকলে সেই পথ দিয়ে যেতে ভয় পেত। সেই গ্রামের স্কুল পড়ুয়া ছোট সুরভি ওর শহর থেকে আসা ছোট বোন পুরবীকে নিয়ে সেই পথে হেঁটে যাচ্ছিল। তখন পুরবীর চোখে পড়ে বৃদ্ধার সেই ডালিমের বাগান। এই সুরভি, দেখো কত বড় একটা ডালিম বাগান। সুরভি, এটা কার বাগান বোন? এই বাগান একটা বৃদ্ধার বাগান, তবে তোর ওখানে যেতে হবে না বোন। কেন? কত সুন্দর লাল লাল ডালিম ঝুলে আছে। জানিস তো আমার ডালিম খেতে খুব ভালো লাগে। চল না, বৃদ্ধাকে বলে কিছু ডালিম পেড়ে নিয়ে আসি। শোন পুরবী, যদি বাঁচতে চাস তাহলে কথা না বাড়িয়ে আমার সাথে চল। এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখ সুরভি, আমি বাবা মায়ের সাথে এই সত্যি ঘুরতে এসেছি যে আমি তোকে যা বলবো তুই তাই বলবি। কিন্তু তুই যদি এখন আমার কথা না শুনিস, তবে কিন্তু আমি বাড়ি ফিরে তোর বাবা মায়ের কাছে নালিশ করব, আর এই গ্রাম ছেড়ে বাবা মায়ের সাথে আজই চলে যাব। কেন যে এত জেদ করিস পুরবী? আচ্ছা চল আমার সাথে। এরপর যদি বাচ্চা ভূত এসে তোকে কিছু বলে, তখন আমাকে এসে কিছু বলিস না। কিসের বাচ্চা ভূত? ওসব তোর মনের ভ্রান্ত ধারণা।
এবার চল আমার সাথে। কিরে সুরভি, আমার সাথে খেলতে এসেছিস? তুই কি ডালিম খাবি? তোর সাথে তো দেখছি তোর শহরে বোনকেও নিয়ে এসেছিস। পালা সুরভি, বাঁচতে চাইলে এখান থেকে এক্ষুনি পালা। এই সুরভি, এসব কি? আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আগে তো নিজের প্রাণ বাঁচা সুরভি, চল আমার সাথে। কিরে সুরভি, তুই পড়ে গেছিস? এই দেখ, আমি আমার হাত ধরিয়ে দিয়েছি। ওঠ, দেখ বাচ্চা ভূত, আমি তোর কি ক্ষতি করেছি? আমাকে যেতে দে, আমি এই বাগানে আসতে চাইনি। বিশ্বাস কর, পূরবীর জন্যই আমি এসেছি। আমি কি তোকে আমার বাগানে আসতে নিষেধ করেছি? উঠে পড় তো তুই এখন, আমরা খেলবো। সৌরভীকে নিয়ে এখান থেকে যে করেই হোক পালাতে হবে, কিন্তু এই বাচ্চা ভূতকে আমি কি করে এখান থেকে সরাবো? কি করা যায়? পূরবীর মনে পড়ে গেল শ্বেত পাথরের একটি আংটির কথা। একবার দাদু বলেছিল এই শ্বেত পাথরের আংটিটা কোনো আত্মার সামনে ধরলে আত্মা ভয়ে সামনের দিকে চলে যায়। একবার চেষ্টা করে দেখি। কষ্ট দিও না আমাকে, আমি এমনিতেই অনেক কষ্ট পেয়ে মারা গেছি, এখনো অনেক কষ্ট পাচ্ছি, আমাকে আর কষ্ট দিও না। চল সুরভি, এখান থেকে আমরা পালাই। পূরবী সুরভিকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। দেখেছিস পূরবী, ওই ডালিম বাগানে সত্যি বাচ্চা ভূত আছে। হ্যাঁ, তা তো দেখলাম, তোর জন্য মারাই গেছিলাম প্রায়, কিন্তু আমি তো তোকে বাঁচালাম, তাই না? ওই বাচ্চা ভূতটা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। পূরবীর কানে ভেসে আসে সেই বাচ্চা ভূতের আর্তনাদ। কষ্ট দিও না আমাকে, আমি এমনিতেই অনেক কষ্ট পেয়ে মারা গেছি, এখনো অনেক কষ্ট পাচ্ছি, আমাকে আর কষ্ট দিও না। সুরভি, আমাদের আবার ওই বাগানে যেতে হবে। তুই কি পাগল হয়ে গেছিস? আবারও সেই বাগানে যাবি? হ্যাঁ যাব, কারণ ওই বাচ্চা ভূতের কথা আমার কানে আবারও ভাসছে। আমার মনে হয় ও খারাপ ভূত না, আমাদের ওর সাথে কথা বলা উচিত। পূরবী সুরভির হাত টানতে টানতে আবারও সেই ডালিম বাগানে নিয়ে আসে। তোমরা এসেছো, আমি জানতাম তোমরা আসবে। তুমি কি করে জানো আমরা আসতাম? কারণ তোমাকে দেখে আমি বুঝেছিলাম। আমি যে কষ্ট পাচ্ছি এটা তোমার মনে হলে তুমি নিশ্চয়ই জানতে চাইবে আমি কেন কষ্ট পাচ্ছি, আর তাই তুমি আমার কাছে আসবে। ঠিক বলেছো তুমি, এবার বলো তো তোমার এত কিসের কষ্ট? আমিও ছিলাম তোমাদের মতো ছোট মেয়ে, সুরভি আমাকে চিনবে। সুরভি, আমার কথা মনে আছে? কে তুই? কে রে? কে আমার ডালিম বাগানে আবার এসেছে? বুড়িমা এসেছে, এবার আমাদের এখান থেকে পালাতে হবে। দূর, পালাতে হবে কেন? আমরা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবো, বুড়ি এসে দেখবে কেউ নেই, তারপর নিজের ঘরে ফিরে যাব। এরপর আবারও আমরা মজা করে ডালিম খাবো। রুহির বন্ধু রুহিকে বলতে বলতে পুরি সেখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে। ডালিম চুরির দল, তার মানে তোরা এখনো আমার গাছের ডালিম চুরি করে খাস? বুড়িমা, ডালিমে তো খেয়েছে একটু, এরকম করো কেন? তাছাড়া তুমি তো এই ডালিম নিজেও খাও না আর বিক্রিও করো না, আমরা একটু খেলে ক্ষতি কি? এই শোন, আমি পণ করেছি আমার গাছের ডালিম পচে গেলে যাবে, তারপরেও কাউকে খেতে দিব না। আর তোরা কোথাকার কে? দেখ আজকে তোদের আমি পিটিয়ে কি করি। বৃদ্ধা লাঠি হাতে রুহি আর ওর বন্ধুদের তাড়া করতে লাগলো। রুহি ওর বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেল। ওদিকে রুহির মা শায়লা ওদেরকে খুঁজছিল। রুহি, কোথায় গেলি মা? সারাটা দিন এই মেয়েটা যে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, স্কুলে যাবে না, ঠিক সময় খাবে না, কি যে করব আমি। কি হয়েছে শায়লা, এত চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করবো না তো কি করব শুনি? তোমার মেয়ে তো এখনো বাসায় ফিরেনি, কে জানে কোথায় গিয়ে বাদরা মতো মেতে আছে। আচ্ছা থামো, দেখছি আমি। তখনই সেই ডালিম বাগানের মালিক বৃদ্ধা লাঠিতে ভর করে চিৎকার করতে করতে শায়লার কাছে আসে। শায়লা, তোর মেয়েকে কি একটু শিক্ষা দিবি না? কেন দাদিমা, কি হয়েছে? আমার মেয়ে আবার তোমার কি ক্ষতি করলো? কি ক্ষতি করেনি সেটাই বল।
প্রতিদিন আমার ডালিম বাগানে ঢুকে ডালিম চুরি করে বসে বসে ডালিম খাবে আর ডালিম গাছে ডালপালা ভাঙবে। গ্রামের সব বদমাস চোরাচুরিদের নিয়ে এসে আমার বাগানে দৌড়াদৌড়ি করবে। আমার এসব একদম ভালো লাগে না। দেখেছো তোমার মেয়ের কাজ? এই গ্রামের যাদের বাড়িতে ডালিম গাছ আছে প্রত্যেকে এসে আমার কাছে এভাবে বিচার দেয়। এসব আর ভালো লাগে না। আজও বাড়িতে আসুক, ওকে এমন ধোলাই দেব আর কোনোদিন কারো ডালিম গাছের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। শোনো শায়লা, তোমাদের কথা আর কাজের কোনো মিল নেই। মেয়েকে কেমন শিক্ষা দেবে এ আমার জানা আছে, তাই আমি তোমাদের উপর আর বিশ্বাস করি না। বৃদ্ধা শায়লা আর জসিমকে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে। ওদিকে রুহি ওর বন্ধুদের নিয়ে পুনরায় ডালিম বাগানে বসে পা দুলিয়ে দুলিয়ে ডালিম খেতে থাকে। আমাদের তাড়া করে বুড়িমার কি লাভটা হলো? আমাদের তো ধরতে পেল না, তার উপর আমরা আবার এসে ডালিম খেতে বসেছি। ঠিকই বলেছিস রুহি, বুড়িমা কেন এত কিপটামি করে তাই তো বুঝি না। ওসব বাদ দে তো, বুড়িমার গাছের ডালিম খেতে খুবই মজা। কি বলিস তোরা? হ্যাঁ রুহি, ঠিক বলেছিস। বুড়িমা যদি আবার আসে আর দেখে আমরা ডালিম গাছের ডালিম খাচ্ছি তাহলে লাঠি দিয়ে তাড়া করবে আবারও। করুক না তারা, সে কি আমাদের পিছনে দৌড়ে আমাদের ধরতে পারবে? হা হা হা। মনে তো হচ্ছে বুড়িমা বাসায় নেই। আজকে আমরা সবাই বাসায় যাওয়ার আগে 2 হাত ভর্তি করে ডালিম নিয়ে সবাই যাব। আর রাতের বেলা সবাই যখন ঘুমোবে তখন নিয়ে যাওয়া ডালিমগুলো আবার মজা করে খাবো। তাই চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাড়িতে ফেরা উচিত। রুহি এমনটা বলার পরে সকলে নিজের হাত ভর্তি করে ডালিম পেড়ে যে যার বাড়ির দিকে যাত্রা শুরু করলো। ওদিকে শায়লা লাঠি হাতে বসেছিল। সন্ধ্যা হয়ে গেছিল। ঠিক তখনই রুহি ছড়া কাটতে কাটতে হাত ভর্তি ডালিম নিয়ে বাড়িতে ফিরছিল। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বিয়ে। রুহি দেখেও নিজে ওর মা লাঠি হাতে নিয়ে সামনে দাঁড়িয়েছিল। সারাদিন টোটো করে ঘুরে বেরিয়ে এই তোমার আসার সময় হলো? আজ তোর একদিন কি আমার একদিন। মা, মেরো না, মেরো না আমাকে। শায়লা রাগের বশে রুহিকে অনেক মারতে থাকে আর রুহি মার থেকে বাঁচতে দৌড়ে জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকে। বলেছিলাম মেয়েকে বুঝিয়ে বলো, তুমি তো শুনলেই না। এখন কোথায় খুঁজবো আমার মেয়েকে? আমার মেয়েটাকে আমি যদি খুঁজে না পাই তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। ওদিকে রাতের অন্ধকারে রুহি এক জঙ্গলের দিঘিতে পড়ে যায়। বাঁচাও, বাঁচাও কেউ আমাকে, আমি সাঁতার জানি না, কেউ বাঁচাও আমাকে। তখন সে জঙ্গলের দিঘির আশেপাশে কেউই ছিল না, তাই রুহিকে কেউ বাঁচাতেও পারেনি। আর রুহি দিঘির পানিতে ডুবে মারা যায়। ওদিকে একটানা রুহিকে খোঁজার পরেও পাওয়া যায় না, তাই জসিম রাগ করে শায়লাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার কথা শোনো, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কি খারাপ লাগছে না? আমাকে তুমি বের করে দিও না, আমাদের মেয়ে ঠিক ফিরে আসবে। শায়লা মেয়ে আর স্বামী সংসার হারিয়ে পাগল হয়ে যায়। ওদিকে রুহির অতৃপ্ত আত্মা থাকতে শুরু করে বৃদ্ধার সেই ডালিম বাগানে। রুহি, তার মানে তুই আমাদের রুহি? আমাদের তুই মাফ করে দে। আমি তোকে এতদিন না চিনে ভুল করে বাচ্চা ভূত বলেছি, আরো অনেক কিছু বলেছি। আমি কিছুই মনে করিনি। তোমার সব কথা শুনে আমার সত্যিই খুব খারাপ লাগছে রুহি। আমি তোমার জন্য কিছু করতে চাই। আমি শুধু চাই আমার বাবা মায়ের ভুল বোঝাবুঝি সব ঠিক হয়ে যাক আর আমার মা আগের মতো আবার বাবার সাথে সংসার করুক। আমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা আমি যতদিন জানবো, যতদিন দেখবো, ততদিন কষ্ট শুধু পেতে থাকবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার এই কষ্ট থেকে একদিন ঠিকই মুক্তি দেব। পূরবী এমনটা বলে তখনই সুরভিকে নিয়ে তার বাবার কাছে চলে যায় আর রুহির বাবাকে রুহির ব্যাপারে সবকিছু খুলে বলে। সব শুনে রুহির বাবা কেঁদে ফেলে। রুহি, আমার আদরের মেয়ে এতদিন সব ছেড়ে চলে গেছে, আর আমি এতই দুর্ভাগা পিতা যে কেবলই জানতে পারলাম আমার মেয়ে নেই। চাচা, আপনি তো সবই শুনলেন।
তাহলে কি আপনি ওর কথা মতো এবার চাচিকে বাড়িতে ফিরে আনবেন? আমার মেয়ের জন্য আমি সব করতে রাজি আছি। জসিম শায়লাকে খুঁজে তার বাড়িতে নিয়ে এলো। তখনই সেখানে চলে আসে রুহির আত্মা। বাবা, মা, আমি তোমাদেরকে এভাবে একসাথে দেখতে চেয়েছিলাম। এ কি রে মা, তুই এসেছিস? তুই আমাদের সাথেই থাক, আমাদের ছেড়ে যাস না মা। আমি যে এবার মুক্তি বাবা, আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আমাকে যে এবার যেতে হবে। এই বলে রুহির আত্মা সেখান থেকে চলে যায়। এরপর গ্রামবাসীরা রুহির এরকম মর্মান্তিক মৃত্যু আর তার পরবর্তী পরিস্থিতির কথা শুনে খুব কষ্ট পায়, আর বৃদ্ধাও নিজের ভুল বুঝতে পারে।